ইতিহাস আমাদের অনেক কিছু দিয়েছে, যার মধ্যে কিছু ভালো তো আবার কিছু খুবই খারাপ। ইতিহাসের কিছু ঘটনা যেমন আমাদের গৌরবান্বিত করে, ঠিক তেমনই কিছু ঘটনা আমাদের মনে ভয় ও হতাশার সৃষ্টি করে। ইতিহাসে এমনই কিছু যুদ্ধের কথা বলা রয়েছে যা ভারতীয় ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। ভারতীয় ইতিহাসের অধ্যায়ে এমনই এক যুদ্ধের কথা বর্ণিত রয়েছে যা শুনলে আমাদের ধমনীর মধ্যে দিয়ে রক্তপ্রবাহ কয়েক গুণ বেড়ে যায়। এই ঘটনা ছিল অষ্টাদশ শতাব্দীতে ঘটে যাওয়া সমস্ত বিনাশকারী যুদ্ধগুলির মধ্যে একটি, পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে চলুন জেনে নিই সেই বিনাশকারী যুদ্ধের কিছু গোপন ও উল্লেখযোগ্য অধ্যায় সম্পর্কে। মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর শক্তিশালী মোগল সাম্রাজ্যের বিনাশ ঘনিয়ে এসেছিল। অপরদিকে মারাঠারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। মারাঠাদের লাগাতার আক্রমণে মোগল সম্রাটদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। উত্তর ভারতের অধিকাংশ জায়গায় আগে যেখানে মোগলদের রাজ চলত, সেই সমস্ত জায়গাগুলো মারাঠারা আবার নিজেদের আওতায় করে নেয়। পেশোয়া বাজিরাওয়ের নেতৃত্বে গুজরাট, মালওয়া ও রাজপুতানা মারাঠাদের নিয়ন্ত্রণে আসে। 1758 সালে পেশোয়া বাজিরাওয়ের পুত্র বালাজি বাজিরাও পাঞ্জাবে জয়লাভ করলে মারাঠা সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে। কিন্তু মারাঠাদের খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে শত্রুর পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে। আর সেবার মারাঠাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ বেঁধে যায় আফগান লুটেরা আহমদ শাহ আবদালি, যে শুধু ভারতকে লুট করতেই নয় বরং মোগলদের কাছ থেকে দিল্লির সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিল। আবদালি 1759 সালে পশতুন ও বালুচ উপজাতিদের একত্রিত করে একটি সেনাবাহিনী গঠন করে এবং পাঞ্জাবের ছোট মারাঠা গ্যারিসনগুলির বিরুদ্ধে জয়লাভ করে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সামনের দিকে এগিয়ে চলেন এবং মারাঠাদের বিরুদ্ধে এক বিশাল ভয়ঙ্কর পরিকল্পনা করেন। অপরদিকে সদাশিবরাও ভাওয়ের নেতৃত্বে মারাঠারা 45,000 থেকে 50,000 যোদ্ধার একটি সেনাবাহিনী গঠন করে। পরে যার সংখ্যা বেড়ে প্রায় 2 লাখ ছাড়িয়ে গেছিল, যার মধ্যে উত্তর ভারতের পবিত্র হিন্দু তীর্থস্থানগুলির অনেক শরণার্থীও ছিলেন। মারাঠারা 14 মার্চ 1760 সালে পাটদুত থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে। উভয় পক্ষই নবাব সুজা-উদ-দৌল্লাকে তাদের দলে টানার চেষ্টা করেছিল, কারণ ওনার কাছে 50,000-এরও বেশি শক্তিশালী অশ্বারোহী সেনা ছিল। আর এদিকে মারাঠারা ভেবেছিল সুজা শিয়া মুসলিম হওয়ায় কখনোই আফগানদের দলে যোগ দেবে না। কিন্তু মারাঠাদের ধারণা ভুল প্রমাণিত হয়। আবদালির ইসলামিক একতার নীতিকে মেনে সুজা-উদ-দৌল্লা জুলাইয়ের শেষের দিকে আফগান রহিলা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি মারাঠাদের জন্য কৌশলগতভাবে বড় ক্ষয়ক্ষতি ছিল। উত্তর ভারতে আফগান থাকার জন্য সুজা দীর্ঘদিন অনেক প্রয়োজনীয় অর্থ সরবরাহ করেছিল, কিন্তু সুজার সমর্থন ছাড়া আফগান রহিলা জোটের পক্ষে মারাঠাদের সাথে বিরোধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অবশেষে 14 জানুয়ারি 1761 সালে মকর সংক্রান্তির দিন পানিপথের ময়দানে দুই সেনাবাহিনী সামনাসামনি হয়। তারপর রণক্ষেত্রে শুরু হয়ে যায় মৃত্যুর তাণ্ডব। তখন মনে হচ্ছিল যে মারাঠারা ওদিন নতুন ইতিহাস রচনা করতে চলেছে, কিন্তু সন্ধ্যা হতে হতে যুদ্ধের স্থিতি পুরোপুরি বদলে গেছিল। দুপক্ষেরই মোট 40,000 সৈন্য রণক্ষেত্রে প্রাণ হারায়। মহারাষ্ট্রে এমন কোনো পরিবার ছিল না যার কম করে হলেও একজনকেও এই যুদ্ধে মারা যায়নি। মারাঠাদের হারের পর আবদালি তার সেনাদের নিয়ে সেই নাগরিকদের ওপর অত্যাচার শুরু করে। পুরুষদের হত্যা করা হয় আর মহিলা ও শিশুদের গোলামে পরিণত করা হয়। আপনি যদি ভাবেন আবদালির সেনাবাহিনীর কাছে মারাঠারা পরাজিত হয়েছে, তাহলে আপনি পূর্ণরূপে সঠিক নন। মারাঠাদের আবদালি সেনারা নয়, তাদের সেনাদের প্রবন্ধন ও প্রবল ঠান্ডা কাবু করে দিয়েছিল। মারাঠা সেনারা সেখানকার আবহাওয়া সম্বন্ধে জ্ঞাত ছিল না। তারা একটা পাতলা ধুতি আর কুর্তা পরেই হাতিয়ার নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল, যার ফলস্বরূপ ঘটে যায় বিপত্তি। বেশিরভাগ সেনাই সর্দি ও জ্বরের শিকার হয়। কিন্তু অপরদিকে আবদালি আবহাওয়া সম্পর্কে সম্পূর্ণরূপে জ্ঞাত ছিল, আর সে তার সেনাদের সেই আবহাওয়ার অনুকূল পোশাক পরার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে রণক্ষেত্রে সদাশিবরাও ভাওয়ের দুর্বল চেতন মন মারাঠাদের পরাজয় আরও নিশ্চিত করে দেয়। সদাশিবরাও ভাওয়ের অত্যন্ত প্রিয় বিশ্বাসরাও ভাওয়ের গুলি লাগলে সে কিছু না ভেবেই
তার হাতি ছেড়ে ঘোড়ায় চেপে তার কাছে চলে যান। অন্যদিকে মারাঠা সেনারা তাকে হাতির ওপর দেখতে না পেয়ে ভাবে তিনিও হয়তো শহীদ হয়েছেন, যার ফলে মারাঠাদের মনোবলে প্রবল প্রভাব পড়ে। আর তা দেখে আবদালির সেনারা যেন আবার নতুন করে উজ্জীবিত হয়। এই যুদ্ধে একদিনে প্রায় 40,000 সৈন্যের মৃত্যু হয়, যা কোনো সাধারণ যুদ্ধের মৃত সৈন্য সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল। ভারতের দুর্গতির চিরকাল এই একটাই কারণ, আর এখানে রাজা বা বাদশারা সবসময় নিজেদের কথাই চিন্তা করত, আর বহিরাগত শত্রুদের চিনতে না পেরে তাদের মাথায় করে রাখত। আর যদি ভারতের সমস্ত শক্তি একজোট হয়ে থাকত, তাহলে হয়তো ভারত বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হতো। পানিপথের লড়াই আর পরিণাম থেকে আমরা এই নিষ্কর্ষ তো পেয়েই থাকি, কিন্তু অষ্টাদশ শতাব্দীই হোক আর একবিংশ শতাব্দী, ভারতীয় শক্তির বৈশিষ্ট্য সেই এখনো একই রয়ে গেছে। এখন আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবাইকে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে